বলেন ভাই, আমরা দেখি এখনো এই এটা চলছে, প্রটেস্ট চলছে। এটা বেশ সংখ্যায় আমি আপ্লুত এটা দেখে যে মানুষের আসলে এই মানুষগুলোকে স্ট্রিটে নিয়ে এসছে। আমরা এখানে যে পরিমাণ মানুষ দেখছি সাইফুল আমিন ভাই, আচ্ছা আমি আমেরিকান ল জানি না, যদি ধরেন এখানে বেশি মানুষ দেখে ইউনুসের কোনো হার্ট অ্যাটাক বা কোনো ক্ষতি হয়, এর জন্য কি দায় এই মানুষগুলোকে করা হবে? কারণ না, কোনো কিছুই করতে হবে না। এটা ইউনুসের হার্ট অ্যাটাক হলে কারো কোনো দায় নেই, কারণ বিক্ষোভ করতেই পারে বিপুল সংখ্যক মানুষ। হ্যাঁ, বিপুল সংখ্যক। আমি তখনই দেখছিলাম যে বিপুল সংখ্যক মানুষ জয়েন করছে। এখন আমি জানি না তারা অন্য কোন পথ দিয়ে বেরোবে, আমি জানি না। তবে আমি শুনেছি যে ইউনুস সাহেবও অন্য একটা পথ দিয়ে ঢুকেছে। আমাদের এই যে মির্জা ফখরুল সহ অন্য লোকরা এখন চোরের মতো ঢুকেছে। কোনো মানে একজন মাথা উঁচু করে বাঙালি হিসাবে কিন্তু জাতিসংঘের ভিতরে ঢোকে নাই, তারা চোরের মতো ঢুকেছে। এবং আমি দেখছি জাতিসংঘে নেতা নিয়েও কেন বক্তব্য দেবে, এই জন্য বিশ্ব নেতারা বয়কট করেছে ওই অধিবেশনটা। কিন্তু আমাদের ইউনুস নবী, যিনি কিনা জিন্দাবীর হিসাবে শিবিরের ছেলেপেলেরা বলে, আবার কেউ কেউ তাকে একদম নবী মানে নবীদের মতো করে উনি আবির্ভূত হয়েছেন, পয়দা হয়েছেন। তো সেই নবী তো জাতিসংঘের সামনে দেখছি তার নামে কুশপুত্তলিকা বানিয়ে জুতো দিয়ে পেটাচ্ছেন, নানান ধরনের অ্যাক্টিভিটি আমরা দেখতে পাচ্ছি। তারপর প্রিয় দর্শক, আপনারা যারা বাংলাদেশে থাকেন, আমি একটু বলতে চাই যে ইউরোপ আমেরিকা যারা থাকেন বা জাপান চায়না যারা অবস্থান করেন, তাদের আসলে কাজের বাইরে ভাবা সম্ভব না। কাজে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। তো একটা মানুষের একটা দিন, একটা মাসের মধ্যে একটা দিন ফাঁকা করা কোনো আত্মীয় স্বজন বা গেট টুগেদার কিছু, এটা খুবই কষ্টের হয়, কারণ সবাই বিজি। এই কষ্টে মানে এই এত ব্যস্ততার মধ্যে এত সংখ্যক মানুষ একত্রিত হয়েছে, এটা আমার মনে হয় না যে শেখ হাসিনা নিজে ফোন করে করে যদি ব্যক্তিগতভাবে যে তুমি যাইও, এটা হইতো না। বাংলাদেশে এত বেশি নির্যাতন নিপীড়ন ইউনুস সরকার করেছে, এই প্রত্যেকটা ব্যক্তি খুঁজলে দেখা যাবে তারা তার ব্যক্তি জীবনে তাদের আত্মীয় স্বজন, তাদের বন্ধু বান্ধব বা পরিচিত জনরা ব্যাপকভাবে নির্যাতিত হয়েছে বলে এই মানুষটা ডিসাইড করেছে যে না, রাস্তায় নেমে আসতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। তো মানুষ রাস্তায় নেমেছেন। আপনারা ডিম দিয়ে শুরু দেখেছেন, শেষ কি দিয়ে হবে আমি জানি না, তবে তাদের জন্য শুভকামনা। অর্থাৎ ইউনুস গ্যাং অনেক কিছু আছে, আপনি নিশ্চয়ই জানেন যে ডিম ছাড়াও অনেক কিছু সাথে আছে, তার মধ্যে গার্বেজও সংগ্রহ করে রেখেছে তারা। এই জন্য আমি তো শুভকামনা একটু বেশি করে করতেছি সাইফুল আমিন ভাই, আপনি তো অনেক কিছু লিক করে দিতেছেন, মানুষ আবার বলবে যে না, এটা এখন কেউ তো উট পাখির ডিমের জন্য কিন্তু অর্ডার করছে, এটা জানেন? অ্যামাজনে অর্ডার করছে, নিয়ে আসছে কিনা আমি জানি না, উট পাখির ডিম। ওই ডিম কার মাথায় ভাঙবে আল্লাহ জানে। আমি একদম সরাসরি বলতেছি, না মামা প্লিজ ভাই, আমি অ্যামাজন থেকে উট পাখির ডিমের অর্ডার করছি, এখন পর্যন্ত এসে পৌঁছায় না। এই জন্য আমার দুঃখে, যেদিন ডিম মারছে, হ্যাঁ, সেদিন সে দুঃখ প্রকাশ করতেছে, তার কাছে এই উট পাখির ডিমটা আসে নাই বলে। থাকলে লাগাইতে পারে। এই কাজ যারা করতেছেন তারা যদি আমাদের দেখে থাকেন তাহলে বলবেন না মামা প্লিজ থাম, এই কাজ করা যাবে না, তাহলে আবার হাসিম মার্ডার কেসের আসামি হয়ে যেতে পারে। বলবে হায় আল্লাহ খালেদ, বিশ্বাস করেন খালেদ, এই ডিম এত বড়, এত শক্ত ছিল খালেদ। সাইফুল আমিন ভাই, আপনি আমাদেরকে যদি একটু বলতেন, আমরা দেখলাম নিউ ইয়র্কে এই যে মব সাংবাদিকরা সুলতানুর রহমানকে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলার কারণে তাকে নাজেহাল করার চেষ্টা করেছে, কিন্তু সুলতানুর রহমান বরাবরই সাহসী ভূমিকা যেভাবে রাখেন ওটাই করেছেন। এদেরকে বিন্দু পরিমাণে কোনো ছাড় না দিয়ে তিনি তার মতো করে এদেরকে ডিল করেছেন। তো এই মব সন্ত্রাসীরা, সাংবাদিকরা, যে ছিলাম, সুলতানুর রহমান বলছিলেন যে বাংলাদেশে এই যে এত সাংবাদিককে হত্যা করা হইলো, আপনারা তো সেই বিষয় নিয়ে কথা বলছেন না, কেন বলছেন না? তখনই তাকে স্বৈরাচারের দোসর কি সব বলে আক্রমণ করা হলো, এবং সুলতানুর রহমান জানালেন যে তিনি আজীবন মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে যাবেন, তাতে যদি তার যা কিছু হয় তাতে তিনি তোয়াক্কা করেন না। তো আপনি যদি এই জিনিসটা আমাদেরকে একটু বলতেন, সুলতানুর রহমানের উপরে অ্যাটাকটা। এইটা তো বলতে পারেন বাংলাদেশকে থেকে গিয়ে নিউ ইয়র্কে অ্যাটাক করেছে, আপনি বুঝতে পারছেন। এখন আক্তারকে ডিম মারাকে অনেকেই বলছেন দেশের বাইরে গিয়ে কি বলে প্রচার করতেছেন, এই নতুন মব বাহিনী সেটা প্রচার করছে, দেশের বাইরে এইসব করে দেশের ভাবমূর্তি ইয়ে করা হয়েছে, কিনা যে লঙ্ঘন করা, ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে, তাই তো? তাহলে এই যে সরকারের ইউনুসের সফর সঙ্গী হয়ে যে গেল, যে সাংবাদিকরা গেল, তাদেরকে নিউ ইয়র্কের প্রেস ক্লাবে এক ধরনের আদর যত্ন করে খাওয়ানোর জন্য বা তাদের সাথে আড্ডা মারার জন্য এই অনুষ্ঠানটা আয়োজন, আর সেখানে গিয়ে তারা মাস্তানি করেছে। নিউ ইয়র্কের সাংবাদিকরা কিন্তু মাস্তানি করে নাই, নিউ ইয়র্কের সাংবাদিকদের সাথে মাস্তানি করা হয়েছে। আপনি আশ্চর্য হবেন যে প্রেস ব্রিফিং এর সময় একটা প্রেস ব্রিফিং হয়েছিল, সেই প্রেস ব্রিফিং এ আজাদ একজন সাংবাদিক ফরিদ আলম তার সাথে খারাপ ব্যবহার করেছে।
এরা পাসপোর্ট ভিসা করে আমেরিকা এসেও এরকম অদ্যত দেখায়, মাস্তানি করে, তো দেশে কি করে এরা? দেশে কি করে? আরেকটা হলো তোমরা যে মবের কথা বলতেছো, যে তোমরা জবরদখল, তো জনকণ্ঠ দখলকারী সে, এই ছেলেটা দুইজন নিয়ে গেছে, ঠিকই আছে, চোর চোরে নিয়ে যাবে, ঠিক। যারা বলে যে আক্তারের উপরে ডিম মারাটা খারাপ হয়েছে, যারা বলে আচ্ছা ঠিক আছে খারাপ হয়েছে আপনার, কিন্তু এই ইউনুস সাহেব যারা বলছেন তাদেরই সফর সঙ্গীরা নিউ ইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের ওখানে গিয়ে ওখানকার সাংবাদিক, লোকাল সাংবাদিকদের উপরে, মানে সুলতানা এখন ঢাকার সাংবাদিক না, সে তো নিউ ইয়র্কের সাংবাদিক, নিউ ইয়র্কের সাংবাদিকদের দিচ্ছে, ধমকাচ্ছে এবং বিভিন্ন ভাবে তাকে বাজে কথা বলছে, যেগুলো আমি উল্লেখ করতে চাই না। কিন্তু আপনি ধরেন তো, মানে এটা কল্পনা করতে পারেন যে মব নিউ ইয়র্ক পর্যন্ত ওরা এক্সপোর্ট করেছে, বা এটা কি আমাদের জন্য দুর্ভাগ্যজনক নয়? যেমন ডেস্টিনির যে সেই রফিক, বা এই যে কিছুদিন আগে ইভ্যালি, এর আগে অনেক এমএলএম যারা এগুলোর সাথে এই স্ক্যামের মাস্টার মাইন্ড বা স্ক্যামের প্রতিষ্ঠাতা, উদ্ভাবক, তাদেরকে সেলিব্রিটি ভাবা হয়, কিছু মানুষ তাদেরকে ধরিয়ে নেয়, না না লোকটা অনেক। আমাদের ইউনুস সাহেব এই সকল স্ক্যামারদের বড় স্ক্যাম, এবং তার কাছ থেকে স্বাভাবিকভাবেই এই ধরনের এই পিআর গ্রুপ মিলে উনি নিজেই তো না, আমি যেটা বলছি যে সব কিছু হাই লেভেল হয় কেমনে, কোনো কিছু লো লেভেল হয় না। আর লো লেভেল থেকে তো ক্রিয়েশন, ভাই পৃথিবীর ক্রিয়েশন লো লেভেল থেকে, সো সেই লো লেভেল মিটিং একটা কেন হইলো না, এটাই এলাম আমার মানে আপত্তি। পৃথিবীর মানুষের জন্ম কিন্তু লো লেভেল থেকেই, হাই লেভেল থেকে না। হ্যাঁ, একটা মঞ্চে দেখলাম একজন নারী, সম্ভবত তিনি কোন একটা দেশের তিনি প্রতিনিধি, তার সাথে আক্তার হ্যান্ডশেক করলো না, অনেকটা হিন্দুদের মতো এরকম করার মতো আর কি, মাথা নত করা। দিস ওয়াজ ডিসগাস্টিং। এবং ইউনুস যার সাথে হাত মিলাইলো, আক্তার মিলাইলো না, কারণটা কি? আক্তার কি ইসলাম মানে মুসলিম? সে আমি প্রথম দিকে মনে করছিলাম, আমাকে কালকে একজন যে আমি মনে করছিলাম যেটা ভুল করছে, একটা বাচ্চা বয়স হয়তো 30, 32 বা 35 বছর বয়স, ভুল করতে পারে, এটা ভুল করতে পারে। কিন্তু আমি এই ভুল বলার পরে মনে হলো আমি কি একে একটা দিলাম, মানে এই যে পাস ওভার দিলাম, আমি কি তাকে একটা দিলাম, পাস করে দিলাম যে না ঠিক আছে এটা জায়েজ হয়েছে। আমি এই জন্য ওই ভিডিওটা বারবার দেখেছি, ইচ্ছাকৃতভাবে সেই কাজটা করছে। এবং এইটা করতে পারে কে আমি জানি না। আমি দেখেছি আমাদের দেশের নারীরা অনেক সময় হাত মিলাতে, যখন অনেক বড় ডিনার বা লাঞ্চের মধ্যে নারীদের সাথে হাত মিলানোটা এক ধরনের সংকোচ হয়, কিন্তু একজন বয়স্ক নারী হাত বাড়িয়ে দিয়েছে, একজন সন্তান তুল্য ছেলে তার হাতটা ছুঁতে পারবে না, এর চিত্তে জঘন্য আর কি হইতে পারে? সন্তান তুল্য, মানে ওর বয়স অনেক। আপনি যদি ভিডিওটা দেখেন আপনি আশ্চর্য, যদি পারেন আর কি ভিডিওটা যদি দেখাতে পারতেন। এবং সেই ভিডিওটা দেখলে আমি লজ্জা পাইছি। জি, এবং ঠিক আমি দেখাচ্ছি ভিডিওটা, উল্টোটা হয় যে the lady waited for at least 10 seconds, at least 10-15 সেকেন্ড ওয়েট করছে তার হাতটা বাড়ায় দিয়া। এবং ওই ভদ্রমহিলা বেশ বিব্রত ছিলেন যে এটা কি, মানে কি করবেন। পরে মানে ওনার হাতটা মানে 15 সেকেন্ড বা 20 সেকেন্ডের মতো উনি হাতটা ধরে রাখছেন, উনি হয়তো আশা করছেন যে আক্তার, কিন্তু আক্তার শেষ পর্যন্ত গুটিয়ে নিয়েছে। এটা কিন্তু আপনি যেটা বললেন যে মতো মানে সম্মান করে, তা না, আক্তার হাতটা গুটিয়ে নিয়েছে। অপরদিকে আমাদের দেশের অনেক পুরুষদের দেখি মারা যাওয়ার আগে বিয়ে করে, এরকম ছোট থেকে মেয়ে বিয়ে করে, এবং তারা এমনকি সোশ্যাল মিডিয়ায় তাদের নিয়ে অনেককে নিয়ে আলোচনা আছে, এই মুস্তাক, তিশা অনেক আছে। তো ইউনুসের ক্ষেত্রে কিন্তু এই জারার মতো একটা মেয়ের সাথে হাত মেলানোটাই এক প্রকার একটু ইসলামিক দৃষ্টিভঙ্গি, তো এটা একটু মানে এটা একটা চারিত্রিক একটা লম্পটের ওপর, মানে ইসলাম চলে যাবে একটা অবস্থা। এটা খুব প্র্যাকটিক্যাল। আরে ভাই 85 বছর বয়স্ক, ওর কিছু আছে নাকি? সে হাত না এটা হয় বাংলাদেশে বিয়ে করে, ভাই বিয়ে করে, নাতনি ভাই বাবা, নাতনিও না, নাতনি। আপনি কম করে 50টা সেলিব্রিটি পাবেন যাদের এরকম এই 85 আর ওই ধরেন এই যে মেয়ের বয়স হয়তো 25-26 এরকম, তাদের মধ্যে প্রেম, বিয়ে, কাপল ভিডিও করে, ব্লগ করে। যাই হোক, মানে শরীয়ত যদি হয়, যে কারণেই হোক ভাই, শরীয়ত যদি হয়, তাহলে তো ইউনুস কোনোভাবেই জারার হাত ধরতে পারেন না। মানে মানে হইল না, নাতনির হাত ধরতে পারবে না। না এটা দাদা, এটা তাহলে ওই ভদ্রমহিলা তো ওর মায়ের নানির বয়সের বেশি, নানিরও বেশি হবে। সেটাই তো বললাম যে আক্তার যেটা করেছে এটা অশোভন শুধু না, এটা অরুচিকর।
আক্তারের কাজ মানে ইসলাম গেল কার রইল কার, যদি সে মনে করছে যে এইটা দিয়েই সে অনেক বড় হবে, এটা দিয়ে অনেকে তার প্রশংসা করবে, সিরিয়াসলি এটা তার মাথায় এসছে, নাহলে সে কাজ করতো না। নাহলে তো সাধারণভাবে আপনি একটা ভিন্ন পরিবেশে গেছেন, আপনি একটা ওয়েস্টার্ন পরিবেশে গেছেন, আপনি এখানে সৌদি আরবে যান নাই, তাই না? আপনি গেছেন হলো ওয়েস্টার্ন একটা পরিবেশে, যেখানে নারী পুরুষের মধ্যে কোনো পার্থক্য বিবেচনা করা হয় না। সেই জায়গায় সেই দেশে ভিজিট করতে গিয়ে সেই দেশের কালচারকে আপনি অস্বীকার করবেন, এটা তো খুব বাড়াবাড়ি। আপনি কি দেখছেন যে কোনোদিন সৌদি আরবের যে ক্রাউন প্রিন্স যেভাবে আমেরিকা যায়, যেখানে যায়, সে কোনোদিন কোনো নারীর সাথে হাত মিলায় না, এরকম কোনো ঘটনা ঘটেছে? বা কোনো নারী তার দিকে হাত বাড়ায় দেয় না, এরকম কোনো ঘটনা ঘটে নাই? কারণ সে ওই কালচারে গেছে, সে ওই কালচারকে মান্য করতে বাধ্য। আপনি তো সৌদি আরবের কালচারে না। সৌদি আরবে কিন্তু এই ক্রাউন প্রিন্স, MBS কোনোদিন কোনো মেয়ের সাথে হাত মিলাতে আপনি পাবেন না, কোনোদিন পাবেন না। সৌদি টেরিটরিতে পাবেন না, মানে আরব টেরিটরিতে আপনি পাবেন না, কিন্তু আমেরিকান টেরিটরি, ব্রিটিশ টেরিটরি, সে রীতিমতো হাত মিলায়। সো দিস ইজ ওয়াট, আপনি যখন যেখানে যাবেন, আপনি যেই ধর্মেরই হন না কেন, আপনি সেই কালচারকে আপনি সম্মান করতে হবে। আপনাকে বিশাল বানানোর কোনো অধিকার আপনার নাই। আপনি অন্যের কালচারকে বড় করে দেখতে হবে, কারণ আপনি ওই দেশে গেছেন। আমরা ইউনুস সাহেবকে দেখেছি বিভিন্ন নারীদের সাথে ছবি তুলতে, সেই ইউনুস সাহেবের সাথে গিয়ে এরা এতটা কনজারভেটিভ হইলো, মানে দাঁড়াইলোটাকে, মানে এটাকে আমি বুঝি না, আমি জানি না দিস ইজ, এটা অশোভন শুধু না, শিষ্টাচার বহির্ভূত এবং নোংরামি হয়েছে। এটা কি ডিমের এফেক্ট? ডিম খেয়ে মাথাটা খারাপ হয়ে গেছে হিসেবে? এটা অস্বাভাবিক না। পচা ডিম খেলে তো অবশ্যই নাকের মধ্যে এখনো পচা ডিমের গন্ধ আছে, সেই গন্ধে হয়তো ভালো জিনিস খারাপ দেখবে, খারাপ জিনিস ভালো দেখবে। যাই, ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রধান কর্তা কমিশনার, তিনি ঢাকাবাসীকে রাজাকার হওয়ার যে আহ্বান জানাইলেন, এটা কি মানে লাজ লজ্জা ছেড়ে, মানে চক্ষু লজ্জা ছেড়ে এইভাবে নির্দেশনা দেওয়া যায় না? আপনি কি জানেন যে আপনার মনে আছে কি না, আপনার অনুষ্ঠানে আমি বলেছিলাম যে ডিএমপি কমিশনার বা IGP এবং স্বরাষ্ট্র উপদেষ্টা আজ থেকে 6-7 মাস আগে যখন বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে, বাড়িতে হামলা হচ্ছে, এই হচ্ছে সে হচ্ছে, তখন ওনারা বলছেন যে ওনারা কি করেন, একটা অক্সিলারি ফোর্স তৈরি করতেছেন। তারপরে কিন্তু এই নিয়ে আর কোনো কথা নাই। কিন্তু অক্সিলারি ফোর্সটা কি এবং সেটার গঠন প্রক্রিয়াও আমার মনে আছে। সেটা হলো যে প্রত্যেক বাড়িতে যে দারোয়ানরা থাকে তাদেরকে তারা ওই অক্সিলারি ফোর্সে যাবে, কি জন্য? যাতে এখানে কোনো সন্ত্রাসী ঢোকে কিনা, এখানে কোনো কিছু, সব তথ্য ওরা পায়। এবং যেখানে ধরুন মার্কেট বা এইসব জায়গায় যে দারোয়ানদের যে প্রধান আছে, তাকে তারা এক ধরনের এম্পাওয়ার করেছিল, সে কিন্তু অ্যারেস্ট করতে পারতো, মানে সাময়িকভাবে আটকে পুলিশের হাতে তুলে দেওয়া, এই আটক করার ক্ষমতা বলতেছে, এবং তাদেরকে আগ্নেয়াস্ত্র দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। এই অক্সিলারি ফোর্সটা যখন, এটা কিন্তু সবার অগোচরে চলে যায়, এটা কিন্তু আমি আবারও আপনি বলছি, এটা কিন্তু মাঝখানে আর কোনো আওয়াজ নাই, কিছু নাই, কিন্তু ওই ফোর্সটা কিন্তু তারা গঠন করেছে ঠিকই। সব জায়গায় বাড়ির দারোয়ানগুলোকে তারা নিয়োগ করেছে হলো তাদের হিসাবে, কি বলে, ইনফর্মার হিসাবে, পুলিশের ইনফর্মার হিসেবে এবং আর্মির ইনফর্মার হিসেবে তারা নিয়োগ করেছে। এখন দেখেন, সেটা করে তারা ক্ষান্ত হয়নি, ওইটাও এক ধরনের কিন্তু রাজাকার বাহিনী। বাংলাদেশের রাজাকার বাহিনী বা শান্তি কমিটির সদস্যরা, কিন্তু শান্তি কমিটির সদস্য যারা ছিল তারা কিন্তু এই কাজগুলোই করতো। কাউকে সন্দেহ হলে তারা ক্যাম্পে ফোন করে দিয়ে বলতো অমুক জায়গা অমুক কাছে তখন ধরে নিয়ে যেত। এটা কিন্তু 71-এর সময় কিন্তু শান্তি কমিটির সদস্যদের এটাই কাজ ছিল। আর রাজাকার বাহিনীর কাজ ছিল কি, রাজাকার বাহিনীর সাথে তাদেরকে সহায়তা করা, যেমনি ধরতে পারে অ্যাক্টিভলি, ওদেরকে অস্ত্র দেওয়া হয়েছে, সব দেওয়া হয়েছে। এখন একটা রাজাকার বাহিনী কিন্তু গঠন করা হয়েছে অক্সিলারি ফোর্সের নামে। আমি একবার ডেফিনেটলি আপনার বলতে পারি অক্সিলারি ফোর্সের নামে একটা রাজাকার বাহিনী গঠন হয়েছে, একটা রাজাকার বাহিনী কাজ করতেছে আমাদের এই বিভিন্ন শহর এলাকায়। এখন এই যে আবার একটা ইয়ে করলো, পুরা ফ্ল্যাটবাসীদেরকে, ফ্ল্যাটের মালিকদেরকে সে একটা লোভ দেখাইলো, পুরস্কার দেওয়ার কথা বললো, পরিচয় গোপন রাখা হবে তথ্য দিলে। এখানে কি এটা আপনার কাছে কি মনে হয় না এটা আরেকটা রাজাকার বাহিনী অথবা আরেকটা শান্তি কমিটির মতো লোক করতেছে, যাতে করে তারা কোন ফ্ল্যাটে কে থাকবে সেটা কি মানে ফ্ল্যাটের অন্য একজন সদস্য সন্দেহ করবে যে এই ফ্ল্যাটে যে আছে, তাহলে এটা তো ব্যক্তিগত রেষারেষির পর্যায়ে চলে যাবে, ব্যক্তিগত প্রতিশোধ নেওয়ার পর্যায়ে, ব্যক্তিগত ক্ষোভের কারণ আপনি যখন একসাথে থাকেন 20টা-25টা ফ্ল্যাট থেকে একজনের সাথে আরেকজনের মনোমালিন্য থাকতেই পারে। পার্কিং এর জায়গায় নিয়ে মনোমালিন্য হইতো, গাড়ি ঢুকানো নিয়ে মনোমালিন্য হইতে পারে, রিক্সা নিয়ে মনোমালিন্য, অনেক কিছু নিয়ে মনোমালিন্য হইতে পারে।
কিন্তু এই মনোমালিন্যতা নিয়ে যাবে কোন দিকে জানেন? নিয়ে যাবে হলে এরা ছাত্রলীগ, এরা যুবলীগ, এরা আওয়ামী লীগ, এই বলে কিন্তু এই প্রতিশোধ পরায়ণ, যেটা 1971 সালে রাজাকার বাহিনী এবং শান্তি কমিটি এই কাজটা করেছিল বাংলাদেশে, 54 বছর পরে আবার সেটা প্রবর্তন করলো আমাদের পুলিশ। এটা খুব দুঃখজনক এবং খুবই ডেঞ্জারাস একটা গেম। এই ডেঞ্জারাস গেমে একে অপরের সাথে বন্ধুর সাথে মারামারি করবে, বন্ধুকে আটকায় দিবে, কারণ সবসময় তো বন্ধুত্ব থাকে না রে ভাই, সবসময় আপনি একজনের ফ্রেন্ড থাকে না, এটা আদার দেন ইউ আর ভেরি গুড ফ্রেন্ড অফ ওয়ান। তো আপনার সাথে যদি সাময়িক বন্ধু, আপনার সাথে মতের অমিল হতো, আর মতের অমিল হলেই তো আপনি ধরাই দিবেন, টেলিফোন করবেন যে পুলিশের কাছে বা আর্মি ক্যাম্পে, যে ভাই এখানে একজন ছাত্রলীগ আছে, এখানে একটা যুবলীগ আছে, এখানে পরে সেনা জানা যাবে, পিটান খাওয়া পরে সেনা জানা গেল, হয়তো জানা যাবে যে এই লোকটা আওয়ামী লীগের না, কিন্তু ঘটনা তো ঘটে যাবে। এবং পুলিশদেরকে নাকি আওয়ামী লীগ গ্রেপ্তার তো না, আওয়ামী লীগ হান্টিং করতে না পারলে তাদের পুলিশের ওসিদের ট্রান্সফার করে দেওয়া হচ্ছে। আমাদের দেশের মানুষ কিন্তু তাদের কথাই বিশ্বাস করে, আমাদের কথা বিশ্বাস করবে না। বিশ্বাস করেন, আমি আপনি কিন্তু যে কথাগুলো একেবারে সাদা চোখে, খালি চোখে দেখে বলতেছি, এ কথাটাই কিন্তু কালকে অস্বীকার করা হবে না, উনি ওখানে ছিলেন না, উনি এই ছবিটা তখনকার না, এটা পরের সময়, ওইটা অমুক সময়, এরকম বহুত বাহানা দিয়ে কিন্তু সারা বাংলাদেশে সোশ্যাল মিডিয়া ফাটায় ফেলবে। না সে ছিল, এগুলা করবে। আমাদের দেশে মানুষজন, রাশিয়াতে একজনকে জিজ্ঞেস করা হয়েছিল, একটা মিম আছে যে জিজ্ঞেস করা হচ্ছিল ইসলামিক টেরোরিজম নিয়ে, তো সে ইসলামিক, আলহামদুলিল্লাহ ইসলামিক, ওইরকম আর কি, শুনলি হয়েছে ইসলামিক। এবং যেহেতু ইউনুসকে হুজুর নবী বলছে, তার মানে উনি তো নবী, যেহেতু জামাত ইসলামের নেতা কাজী ইব্রাহিম বলেছেন নবী, আবার জামাত শিবির যেহেতু তাকে বলেছে জিন্দা পীর, সুতরাং মানুষ তো এইটাই ভেবে নিচ্ছে যে আচ্ছা। আর এই নবী তো সেই নবী না ভাই, দুজন নবীর, একজন সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ, আরেকজন হলো ইউনুস নবী, দুই নবীর নামে মিশ্রণ উনি তো তার একদম আল্লাহর কাছাকাছি, আল্লাহর পাশে। অনেকে আদর করে ইউসুফ নবী, ওটাকে ইউসুফ, ইউনুস, মোহাম্মদ সব আছে।